বন্ধুরা, আপনারা কখনো সাবানে এইভাবে ক্লিপের ব্যবহার করে দেখেছেন? কিংবা জুতো কিভাবেই পালিশের কালি ছাড়া পালিশ করে নিতে পারবো? চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি সর্ষে নিয়ে। অনেক সময় সর্ষের তরকারি রান্না করলে না তেতো হয়ে যায় সর্ষে বাটা বা পেস্ট। তাই সর্ষে যখন পেস্ট করবেন সামান্য পরিমাণ নুন দিয়ে সর্ষেটা পেস্ট করুন, কখনোই তেতো হবে না। আরও একটি টিপ শেয়ার করব, সর্ষে বাটার তরকারি খেলে অনেকেরই গ্যাস অম্বল হয়ে যায়। সর্ষে পেস্টের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিন, জল দিয়ে সর্ষেটাকে এইভাবে ছেঁকে নিন। সর্ষের যে ছিবড়াটা থাকে না, সেই ছিবড়াটার কারণেই কিন্তু আমাদের গ্যাস অম্বলের সৃষ্টি হয়, কারণ হজম হতে চায় না। তো এইভাবে ছিবড়াটাকে ছেঁকে যদি আপনারা ফেলে দেন, তারপর সর্ষে বাটার পেস্ট দিয়ে তরকারি রান্না করেন, গ্যাস অম্বলের সমস্যা আর কখনোই হবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা যখন কোনো কিছু ভাজাভাজি করি, বিশেষ করে লুচি বা কোনো ভাজাভাজি করলে অনেক সময় না তেল অনেকটা থেকে যায়। আর এই তেলটা আমরা কিভাবে পরিষ্কার তেল করে নিতে পারবো, কারণ এই তেলের মধ্যে অনেকটা ভাজার টুকরো থাকে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে একটি ছাঁকনির মধ্যে তুলো নিয়ে নিয়েছি, দেখুন এইভাবে তুলো নিয়ে নিতে হবে। তারপর চা ছাঁকনিটার মধ্যে তেলটাকে আমি ঢেলে নিচ্ছি। ডবল ফিল্টার হবে তেলটা আমাদের, কারণ ছাঁকনি দিয়ে অনেক সময় ছাঁকলেও যে কালো নোংরাটা সেটা তেলের মধ্যে পড়ে যায়। তুলো দিয়ে ছাঁকলে কখনোই তেলের মধ্যে কোনো রকম নোংরা পড়বে না। এভাবে আমি তুলোটাকে এবার হালকা করে চেপে নিচ্ছি। তারপর দেখুন কত সুন্দর আমরা তেলটাও পেয়ে যাব আর তেলের মধ্যে নোংরাটাও চলে আসবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে কারি পাতা আমরা খেয়ে থাকি, অনেক সময় দেখা যায় দোকান থেকে কিনে আনার পর বাজার থেকে বেশি দিন ঘরের মধ্যে স্টোর করে রাখতে পারি না। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু অনেক দিন আমরা এগুলোকে স্টোর করে ঘরে রাখতে পারবো। কাচের যে কোনো একটি জার নিয়ে নেবেন, তারপর আপনারা এইভাবে পাতাগুলোকে ডান্ডির থেকে আলাদা করে নিন। এইভাবে দেখুন আমি পাতাগুলোকে ডান্ডির থেকে আলাদা করে নিচ্ছি। এরপর কাচের জারের মধ্যে আমরা ভরে যদি ফ্রিজের মধ্যে আমরা রেখে দিন, তাহলে কিন্তু 1 মাস পর্যন্ত পাতাগুলো সবুজ থাকবে, সতেজ ফ্রেশ থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে জুতোগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় পালিশের কালি শেষ হয়ে যায়। কিভাবে জুতোগুলো কালি করতে পারি বাড়িতেই? পালিশের কালি শেষ হয়ে গেলে দেখুন আমি সামান্য পরিমাণ ভ্যাসলিন নিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি বা একটু তুলো নিয়ে এইভাবে আমি জুতোটাকে একটু ডলে নেব। বন্ধুরা, আপনারা নিজেরাই চমকে যাবেন যে আপনাদের জুতো এতটা সুন্দর পরিষ্কার হবে, পালিশের মতো নতুনের মতো চকচক করতে থাকবে। দেখুন জুতোটা প্রথমেই দেখেছেন কিরকম রেজাল্ট ছিল, আর এখন দেখুন কতটা সুন্দর চকচক করছে। ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখ। খুব সহজেই বাড়িতেই আপনারা কিন্তু এখন আপনাদের প্রত্যেক দিনের ব্যবহার করা বটির জং দূর করে ধার করে নিতে পারবেন। একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে, 1 পয়সাও খরচ আপনাদের করতে লাগবে না। ছুরি, বটি, কাঁচি যে কোনো জিনিস এইভাবে ধার হয়ে যাবে। এই যে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বাজি। বাজি আমরা কম বেশি প্রত্যেকেই পুড়িয়ে থাকি, বা আমরা ঘর সাজানোর জন্য এই ধরনের প্রদীপগুলো ব্যবহার করি, বা মিষ্টির দোকান থেকে মাটির হাঁড়ি আসে, যে কোনো জিনিস পোড়া মাটির হাঁড়ি বা মাটির পোড়া প্রদীপ, পুজোর নয়, যেটা আপনারা ঘর সাজানোয় ব্যবহার করেন সেটা। আর আমরা অকেশন পারপাসে যেই ধরনের বাজিগুলো ব্যবহার করি, রং মশাল বা যে ধরনের বাজি, এই বাজির ভেতরে না বালি থাকে। এই বাজিগুলো যদি ফেলে দেন, বালিগুলোকে না আপনারা রেখে দেবেন, বালিগুলোকে কোনো কৌটোয় ভরে রেখে দিলে নানা কাজে ব্যবহার করতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি বালি, যে বাজির বালি হয় সেই বালি আমি এখানে নিয়ে নিয়েছি। আর একটি মাটির এখানে পুরনো পোড়া প্রদীপ নিয়েছি। বালি দিয়ে এইভাবে আমি বটিটাকে ঘষতে থাকব। এতে শুধু আমাদের যে জং পরিষ্কার হবে তা নয়, জংয়ের সঙ্গে সঙ্গে আমাদের বটিটার যে ধার চলে যায় সেই ধারও কিন্তু ফিরে আসবে। দেখতেই পাচ্ছেন কিভাবে বটির থেকে জং উঠে পরিষ্কার হচ্ছে। এই দেখুন, দেখতে আমি একটি কাপড় দিয়ে আমি মুছে দেখাচ্ছি, জল দিয়ে যখন ধুয়ে দেখাবো আপনারাও কিন্তু চমকে যাবেন। একেবারে জংয়ের কারণে বটিটা আমার কালো হয়ে গেছিলো। প্রথমেই আমি দেখিয়েছি কোনো কিছু কাটা যাচ্ছিল না, কাটতেও অসুবিধা হচ্ছিল। দু সাইডই এইভাবে আমাদের বালি দিয়ে
পরিষ্কার করে নিতে হবে। বালি আর পোড়া যে কোনো জিনিস, মাটির প্রদীপ বা মিষ্টির হাঁড়ির টুকরো এইভাবে পরিষ্কার করার পর জল দিয়ে আমি ধুয়ে এই দেখুন ফাইনাল দেখাচ্ছি। একেবারে কালো হয়ে যাওয়া, জং ধরে যাওয়া বটিও একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। সেই সঙ্গে যে বটির ধার চলে যায়, যেহেতু এখানে বালি দিয়ে ঘষা হয়েছে, তাই বটির ধারও কিন্তু খুব সহজেই ফিরে আসবে। টাকা পয়সাও দেখুন খরচ করতে আমাদের লাগলো। আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। এখানে আমি অর্ধেক আলু নিয়ে নিয়েছি। আলুটাকে কি করব, গ্রেটারের সাহায্যে আমাদের খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও আলুটার পেস্ট তৈরি করে নিতে পারেন। এখানে আমাদের 2 চামচ পরিমাণ মতো আলুর রস আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে কিন্তু ভীষণ সাহায্য করে। দাগ ছোপ দূর করতেও সাহায্য করে আলুর রস। আলুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, আর সবার ত্বকেই কিন্তু আলুর রসটা কম বেশি শ্যুট করে। এখানে আলুর থেকে আমি এইভাবে হাতের সাহায্যে চেপে আলুর রসটাকে বের করে নিচ্ছি। এই প্যাকটি আপনারা যখন তৈরি করবেন সঙ্গে সঙ্গেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। প্যাকটিকে কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না। ফ্রিজে রাখলেও কিন্তু ঠিকমতো কাজ দেবে না। যেহেতু আলুর কাঁচা রস ব্যবহার করা হচ্ছে, তাই যখন এটা তৈরি করবেন সঙ্গে সঙ্গেই অ্যাপ্লাই করে ফেলতে হবে। দেখুন 2 চামচ পরিমাণ আমি আলুর রসের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো বেসন দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি প্যাকটাকে। আর বেসনও কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। যাদের ত্বকে বেসন শ্যুট করে না, তারা বেসনের পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে বেসনটা মিশিয়ে নিয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট এক টুকরো গুড়, আখের গুড় নিয়ে নিয়েছি। মানে গুড়টা যাতে খুব ভালোভাবে মেল্ট হয়, এর জন্য আমি গ্রেটারের সাহায্যে গুড়টাকে এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। গুড়টা গ্রেট করার পর গুড়টাকে খুব সুন্দরভাবে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো জলের কিন্তু আমরা ব্যবহার করব না। দেখুন খুব সুন্দর করে এখানে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল তেল আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো। তাই এখানে আমি 1/2 চামচ পরিমাণ নারকেল তেল দিচ্ছি। ভালোভাবে ত্বকটাকে নরম কোমল রাখবে, ময়শ্চারাইজ করতে সাহায্য করবে। নারকেল তেল দিয়েও খুব ভালো করে দেখুন এইভাবে আমাদের মিশিয়ে নিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখানে আমি আরও একটি জিনিস ব্যবহার করব, যেটা আমাদের ত্বকের ট্যান রিমুভ করতেও ভীষণ সাহায্য করে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো টক দই আমাদের ত্বক থেকে ট্যান রিমুভ করে, ত্বককে ফর্সা উজ্জ্বল করতে ভীষণ সাহায্য করে। আর টক দই আমাদের ত্বককে ন্যাচারাল গ্লো আনতে সাহায্য করে। ধীরে ধীরে ত্বক ফর্সা উজ্জ্বল হয়ে ওঠে। টক দই দিয়েও খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিয়ে প্যাকটি তৈরি করে নিলাম। চলুন আমি আপনাদের অ্যাপ্লাই করেও দেখাই। প্রথমে আমার মুখটা দেখে নিন কেমন ট্যান পড়ে গেছে। শীতকালে এমনিতেই চামড়া কুঁচকে যায়, শুধু মুখের নয়, হাত পা মুখ এরকম ট্যান পড়ে গেলে দেখতে ভীষণ বাজে লাগে। তাই এই প্যাকটি আপনারা ব্যবহার করুন। কোনো রকম পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না, কেমিক্যাল ইউজ করার প্রয়োজন পড়বে না, ত্বক হবে উজ্জ্বল ফর্সা। চলুন আমি আপনাদের অ্যাপ্লাই করে তারপর রেজাল্ট দেখাবো যে কত সুন্দর রেজাল্ট পাওয়া যায়। এই যে প্যাকটি আমরা তৈরি করে নিয়েছি, খুব ভালো করে প্যাকটিকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। এইভাবে পুরো মুখে আমি অ্যাপ্লাই করছি প্যাকটিকে। আর এটাকে অ্যাপ্লাই করার পর আমাদের না ধীরে ধীরে একটু মাসাজ করতে হবে। ধীরে ধীরে যদি একটু মাসাজ করা যায়, এতে রক্ত চলাচলটা ভালো হয়। আর এই মিশ্রণটা আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারেন। এইভাবে লাগানোর পর খুব ভালো করে একটু মাসাজ করতে হবে। মাসাজ করলে কি হয়, রক্ত চলাচলটা ভালো হয়, সেই সঙ্গে ত্বকের মরা চামড়া দূর হবে, ত্বক ভেতর থেকে গ্লো করতেও সাহায্য করবে, দাগ ছোপও দূর হবে। খুব ভালো করে এইভাবে পুরো মুখে আপনারা মাসাজ করে নিন। তারপর আমাদের না এটাকে রেখে দিতে লাগবে। এখানে আমি এটাকে রেখে দেব 5 মিনিটের জন্য। তার বেশি রাখার প্রয়োজন নেই, 5 মিনিট রাখলেই দেখবেন হালকা ড্রাই হবে। পুরোপুরি কিন্তু আমরা ড্রাই করব না, হালকা ড্রাই করব। যখন হালকা ড্রাই হবে আবারও এইভাবে একটুখানি মাসাজ করতে থাকবো। দেখুন কত সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যাবে আমাদের ত্বক। এমনকি প্রাকৃতিকভাবে কেমিক্যাল ছাড়া এইভাবে আমরা ত্বককে
পরিষ্কার করতে পারি, ট্যান রিমুভ করতে পারি। চলুন আমি একটি ভেজা কাপড় দিয়ে আপনাদের মুছে দেখাই। দেখুন ত্বক কতটা সুন্দর ফর্সা উজ্জ্বল হয়ে গেছে, ত্বকে একটি ন্যাচারাল গ্লো কিন্তু ফিরে এসেছে। এর জন্য কোনো রকম আমাদের কেমিক্যাল ব্যবহার করতে লাগেনি। আর এটা যদি আপনারা কন্টিনিউ ইউজ করতে থাকেন তাহলে দেখবেন আগের তুলনায় আপনাদের ত্বক ফর্সা হয়ে যাবে। এমনকি ত্বকে যদি মেচেদার দাগ, ব্রণর দাগ ছোপ থাকে, সেই দাগ ছোপও কিন্তু খুব সহজেই দূর হবে। এবার চলুন আমি আপনাদের নর্মাল জল দিয়েও মুখটা ধুয়ে দেখাই যে কতটা সুন্দর মুখটা আমার পরিষ্কার হলো। মুখটা ধোয়ার পর আপনারা নিজেরাই দেখে চমকে যাবেন যে ন্যাচারাল একটি গ্লো কিন্তু মুখে চলে আসবে। এই দেখুন একেবারে প্রাকৃতিক একটি গ্লো, আর ত্বকও আপনাদের অনেকটাই উজ্জ্বল ফর্সা হবে, দাগ মুক্ত হবে। সেই সঙ্গে আমাদের অনেকটা টাকা পয়সাও কিন্তু খরচা করতে লাগছে না। রান্নাবাড়ি আমরা মহিলারা যখন করে থাকি অনেক সময় দেখা যায় আমাদের কড়াই না এইভাবে পুড়ে যায়। আর এই দেখুন কোনো খাবার বসে হয়তো কোনো কাজে যায়, এইভাবে পুড়ে গেছে। আর এই যে পোড়া কড়াই, এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে, অনেকটা সময় ধরে মাজা ঘষা করতে লাগে। তাই বা অনেকেরই কড়াই রান্না করতে করতে এইভাবে পুড়ে যায়, দীর্ঘদিন ধরে পোড়াটা বসে থাকে। যতটা পুড়েছে সেই অংশে আপনারা, বা কড়াই যদি অনেক বছরের পুরনো পোড়া দাগ থাকে, কালো হয়ে যায়, সেই কড়াইও গরম জল খাবার সোডা দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখুন। বেশি সময় নয়, 10 মিনিট ভিজিয়ে রাখলে, গরম জল কিন্তু নিতে হবে, ঠান্ডা জল নয়। আর খাবার সোডা পোড়াটাকে খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার করতে সাহায্য করে। এখানে আমি 10 মিনিট পর চামচ দিয়ে এইভাবে ঘষে ঘষেই দেখুন আমি পরিষ্কার করে নিলাম পোড়া কড়াইয়ের 80%। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আবারও চামচ দিয়ে আমি এইভাবে ঘষে নিচ্ছি। এইভাবে যদি আমরা পোড়া কড়াই পরিষ্কার করি, সময়ও কম লাগে, খাটনিটাও আমাদের কিন্তু খুব কম হয়। সেই সঙ্গে আমাদের হাতও ব্যথা করে না, এমনকি খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। দেখুন জলের মধ্যে পোড়াটা উঠে এসছে। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ মতো চিনি, বেশি নয়, সামান্য পরিমাণ একটু চিনি নিয়ে নিন। দানাযুক্ত যে চিনিগুলো, যেটা বড় দানা আছে সেরকম চিনি নেবেন। চিনি দেখবেন গলতে সময় লাগে, আর বড় দানাযুক্ত চিনি এখানে স্ক্রাবের কাজ করবে। এইভাবে চিনিটা দিয়ে আপনারা 1 থেকে 1.5 মিনিট একটুখানি ঘষবেন যদি অতিরিক্ত পোড়া হয়। আমার যেহেতু 80% পরিষ্কার হয়েই গেছে, আমি এখানে চিনিটা দিয়ে 10 সেকেন্ড মতো একটুখানি ঘষে নিয়েছি। তাতেই দেখুন পোড়াটা কত সুন্দর উঠে পরিষ্কার হয়ে গেছে। আর একটু বড় দানাযুক্ত চিনি এখানে ব্যবহার করবেন। এতে দেখবেন সেকেন্ডও সময় লাগবে না, আপনাদের পোড়া কড়াই একেবারে নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি, যেহেতু তেল তেল ভাবটা তো রয়েছে এর মধ্যে, এর জন্য সামান্য পরিমাণ আমি একটু লিকুইড দিয়ে দিচ্ছি। তাহলে এই যে তেল ভাবটা যেটা রয়েছে সেটাও কড়াইয়ের থেকে চলে যাবে। এইভাবে দেখুন খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আমরা পোড়া বাসন পরিষ্কার করে নিতে পারি। খাটনিটাও কম হয়, আমাদের বাসনটাও একেবারে নতুনের মতো চকচকে হয়ে যায়। আর এই যে ডিশওয়াশটা আমি দিলাম, এটার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে বাড়িতেই আমরা ডিশওয়াশ তৈরি করে নিতে পারি। খরচ হয় নামমাত্র। চলুন এবার জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাই যে কড়াইটা পরিষ্কার কেমন হলো। দেখতে পাচ্ছেন রেজাল্ট একেবারে চকচকে হয়ে গেছে। 1 থেকে 1.5 মিনিটও আমাদের এখানে ঘষতে লাগলো না। ভালো লাগলে টিপস দুটি অবশ্যই আপনাদের প্রত্যেক দিনের কাজে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের ছোট মাছগুলো আমরা নিয়ে আসি, অনেক সময় কি হয় বলুন তো, ছোট মাছগুলো রান্না করতে গেলে ভেঙে যায়, গুটিয়ে যায়। তাই আপনারা কড়াইতে তেল দিয়ে দেবেন, তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু ময়দা ছিটিয়ে দেবেন। তেলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবেন। তারপর মাছগুলোকে আপনারা ভেজে নেবেন। ময়দা তেলের মধ্যে দেওয়ার কারণে দেখবেন আপনাদের মাছগুলো কিন্তু গায়ে গায়ে লাগবে না। দেখুন আমি সঙ্গে সঙ্গে আপনাদের ওলট পালট করে দেখাচ্ছি। আর ময়দা দেওয়ার কারণে কড়াইতেও লাগবে না। প্রত্যেকটা মাছ
ছাড়া ছাড়াভাবে থাকবে আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে। ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। এইভাবে মাছ ভাজলে আপনাদের একটিও মাছ, ছোট মাছ কিন্তু ভাঙবেও না, গুটিয়েও যাবে না। পরের টিপসটি চলুন আমরা দেখে নিই। মশা তাড়ানোর জন্য আমরা কম বেশি প্রত্যেকেই এই ধরনের মশা মারার কয়েল বা ধূপকাঠি ব্যবহার করি, কিন্তু এই ধূপকাঠির গন্ধ অনেকেরই না পছন্দ হয় না। তাই সামান্য পরিমাণ জল দিয়ে আপনারা ধূপকাঠিটাকে এইভাবে একটু ভিজিয়ে নিন, তারপর আপনাদের পছন্দের মতো পাউডার দিয়ে নিন। ধূপকাঠির গায়ে এইভাবে খুব ভালো করে পাউডারটাকে আপনারা লাগিয়ে নিন। তারপর যদি ধূপকাঠিটাকে ধরান, দেখবেন মশাও যেমন আপনাদের চলে যাবে বন্ধুরা, সেই সঙ্গে কিন্তু আপনাদের বাড়িতে সুন্দর একটি পাউডারের গন্ধ থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা প্রত্যেকে হাত ধোয়ার জন্য কম বেশি সাবান ব্যবহার করি। বেসিনে সাবান রাখলে বেসিনটাও নোংরা হয়ে যায়, সাবানটাও খুব তাড়াতাড়ি গলতে শুরু করে। এইভাবে দুটো ক্লিপ, জামা কাপড়ের ক্লিপ সাবানে লাগিয়ে রাখুন। সাবানটা ব্যবহার করতেও সুবিধা হবে। দেখুন এইভাবে বেসিনটাও কিন্তু আপনাদের শুকনো থাকবে, নোংরা হবে না। ভালো লাগলে অবশ্যই আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, দেখুন নিম পাতা, এই ধরনের যে ডান্ডিগুলো থাকে না, নিম পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, ডান্ডিগুলোকে আলাদা করে নিয়েছি। এবার নিম পাতার এই ডান্ডিগুলোকে আমি ছোট ছোট করে এইভাবে টুকরো করে নিচ্ছি। কি কাজে ব্যবহার করব বন্ধুরা, আমরা অনেকেই খাওয়ার পর দাঁতটা টুথপিকের সাহায্যে খাবারগুলো বের করে থাকি। টুথপিকটা কিনতে অনেকটা আমাদের, কোনো রকম টুথপিক কিনতে লাগবে না। আপনারা এইভাবে শুকিয়ে কোনো কৌটোর মধ্যে ভরে রেখে দিন, যখন প্রয়োজন তখন ব্যবহার করতে পারবেন। এখানে একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ আমি টুথপেস্ট নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। টুথপেস্ট আর হলুদটাকে আমাদের খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে, দুটো মিশ্রণ। এর মধ্যে আমি আরও একটি জিনিস দিয়ে দেব, সেটা হলো নারিকেল তেল। সামান্য পরিমাণ আমি একটু নারিকেল তেল দিয়ে দিলাম। নারিকেল তেলটা দিয়েও আবার খুব ভালো করে মিশিয়ে নেব। কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমরা যেখানে চাল রাখি, অনেক সময় চালের দেখা যায় পিঁপড়ে ধরে যায়, পোকা ধরে যায়। চালের ড্রামে এইভাবে মিশ্রণটা দিয়ে এইভাবে একটু লাইন কেটে দিন, তাহলে দেখবেন এর যে স্ট্রং গন্ধের কারণে কখনোই আপনাদের চালে পোকা ধরবে না, পিঁপড়ে আসবে না। ছোট্ট টিপস, ঘরোয়া টিপস অ্যাপ্লাই করবেন, বছরের পর বছর চাল আপনাদের খুব ভালো ফ্রেশ থাকবে।